50,000 কর্মী যেতে পারেনি মালয়েশিয়া। প্রতারণায় মন্ত্রী এমপি হলেও ছাড় নয়, ক্ষতিপূরণের আশ্বাস। সরকারি কর্মকর্তাদের আদালতের নির্দেশ না মানার প্রবণতায় উদ্বেগ। আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা বলছেন বিশ্লেষকরা। ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক বাড়াচ্ছে সরকার। আমানতে 10 লাখ টাকার বেশি হলে দিতে হবে বাড়তি অর্থ। জুরাইন, মিরপুর সহ অনেক এলাকায় ড্রেনের ভিতর ওয়াসার লাইন। পানির পাইপ লিক হলেই মিশবে মলমূত্র। রিমালের আঘাতের এক সপ্তাহেও ঘরে ফিরতে পারেনি কলাপাড়ার জেলেরা। সরকারি সহায়তার অপেক্ষা। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি জান্নাতুল ফেরদৌস সুবা এবং আমি রাকিব আহমেদ। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার যাব পুরো খবরে। চাহিদার বিপরীতে 50,000-এর বেশি কর্মী মালয়েশিয়া যেতে পারেনি। এর মধ্যে 16,000-এর বেশি কর্মীর বিএমইটির ছাড়পত্র ছিল। রোববার মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী জানান, ঘটনা তদন্তে 6 সদস্যের কমিটি হয়েছে। প্রতারণায় জড়িতরা মন্ত্রী এমপি হলেও ছাড় দেয়া হবে না। এছাড়া ক্ষতিগ্রস্ত কর্মীদের ক্ষতিপূরণ দেওয়ার কথাও জানান প্রতিমন্ত্রী। মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয় 31 মে। বিএমইটির ছাড়পত্র পাওয়ার পরও যেতে না পারায় ক্ষতিগ্রস্ত কর্মীরা। এ ঘটনার 3 দিন পর রোববার মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী। জানান, এজেন্সি সহ যারা প্রতারণায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 6 সদস্যের তদন্ত কমিটি হয়েছে। এ কমিটির কাছে অভিযোগ দিতে পারবে ভুক্তভোগীরা। কম বেশি 16,970 জন যাইতে পারে না। আমরা জানি রিক্রুটিং এজেন্ট কোনো এমপি জানি না, এমপি চিনিও না, এমপি জানারও কথা নয়, চেনারও কথা নয়, এবং এমপিদের সাথে আমাদের কোনো ডিলিংও নেই। বিএমইটির ছাড়পত্রের বাইরে রয়েছে 33,000 কর্মী। এসব কর্মীর বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি প্রতিমন্ত্রী ও সচিব। সময় মতো তালিকা না দেয় বাইরাকে শোকজ করা হবে বলেও জানান প্রতিমন্ত্রী। আমরা এই কমিটিতে এটাও রেখেছি যে যারা ক্ষতিগ্রস্ত বা যারা হয়রানির শিকার হয়েছেন তারা যদি এই কমিটির কাছে তাদের অভিযোগটা জানান, আমরা ডেফিনেটলি দেখব। এদিকে মালয়েশিয়া যেতে না পারা ও প্রতারণার শিকার কর্মীরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিআইডি। কেউ যদি মামলা করে সেক্ষেত্রে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব এবং আমরা শুধু মানব পাচার আইনে মামলা নয়, এর পাশাপাশি অন্য যে বিষয়গুলি আছে যে ইল্লিগালভাবে পাঠানো এবং ইল্লিগালভাবে টাকা আয় করে অন্য হস্তান্তর রূপান্তর করেছে বা মানি লেয়ারিং হয়েছে মানি লন্ডারিংয়ে, সেগুলো আমরা মানি লন্ডারিং আইনে আওতায় নিয়ে আসবো। ক্ষতিগ্রস্ত কোনো কর্মী মামলা করলে গুরুত্ব সহকারে দেখা হবে বলেও জানান সিআইডি প্রধান। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। হাইকোর্টের আদেশ মানতে সবাই বাধ্য, অথচ অনেক ক্ষেত্রে সরকারি কর্মকর্তারাই তা মানছেন না। গত 1 মাসে আদালত অবমাননার এমন অভিযোগে 2 ডিসি, 1 এসপি ও ইউএনও ওসি সহ বেশ কয়েকজন কর্মকর্তাকে তলব করেছে আদালত। ব্যাখ্যা চাওয়া হয়েছে অতিরিক্ত সচিব, বিভাগীয় কমিশনার সহ আরও কয়েকজনের কাছে, যাকে আইনের শাসন প্রতিষ্ঠায় বাধা হিসেবে দেখছেন আইনবিদেরা। চট্টগ্রামের সাতকানিয়ায় ইটভাটার জন্য কৃষিজমির মাটি কাটায় নিষেধাজ্ঞা দিয়ে হাইকোর্ট রুল জারি করে 23 মার্চ, কিন্তু 1 মাসেও তা বাস্তবায়ন না হওয়ায় 23 এপ্রিল চট্টগ্রামের ডিসি, এসপি, সাতকানিয়ার ইউএনও ওসিকে অনলাইনে তলব করে ভর্ৎসনা করে আদালত। 12 মে হাইকোর্ট তলব করে পটুয়াখালীর ডিসি নূর কুতুবুল আলমকে। 2 দফায় 90 দিন সময় পেয়েও একটি জমির জমা খারিজ নিষ্পত্তি করেননি তিনি। এছাড়া 8 শতাধিক অবৈধ ইটভাটা বন্ধের নির্দেশ বাস্তবায়ন না করায় ব্যাখ্যা দিতে বলা হয়েছে রংপুরের বিভাগীয় কমিশনারকে। আমার যত মামলা এখন পর্যন্ত রায় বাস্তবায়ন হয় না, সবগুলো যদি আজকে হাইকোর্ট পদক্ষেপ নেয় তাহলে পুরো সচিবালয় হাইকোর্টে থাকতে হবে আজকে। তার মানে আমি কত মামলা এখন কার্যকরী হচ্ছে না সেটা নিয়ে আমি বারান্দায় ঘুরে বেড়াচ্ছি। যদিও কিছু কিছু ক্ষেত্রে হয়, কিন্তু এখন যেটা হয় সেটা হলো আগের মতো অত কড়াকড়ি অবস্থানটা কোর্টের নাই। আদালতের নির্দেশ উপেক্ষায় বিচার বিভাগের ভাবমূর্তি ও আইনের শাসন ক্ষুণ্ণ হয় বলে মনে করেন বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। এজন্য কঠোর হওয়ার পরামর্শ তার। হাইকোর্টের হাত অনেক লম্বা, আমি এটা সবসময় আদালতে বলতাম, সে যেই হোক না কেন, কয়েকজন সচিবকে
বা ডিসিকে জেলে পাঠাক, সব ঠিক হয়ে যাবে। আমার সবাই আমি বলি, অনেককে আমি সাজা দিয়েছি, অগণিত সংখ্যক। একটি নামের কথা আমার এখনও মনে আছে, আইজি ছিল পুলিশের, তার নাম ছিল শহীদুল হক। তবে রাষ্ট্রপক্ষ বলছে ইচ্ছাকৃত গাফিলতি নয়, বরং পারিপার্শ্বিক অন্য কোনো কারণে আদেশ বাস্তবায়নে দেরি হতে পারে। যারা প্রশাসনে কাজ করে তারা আদালতের আদেশের প্রতি আরও বেশি মানে শ্রদ্ধাশীল। তারা জানে যে আদালত যদি কোনো একটা আদেশ তারা ইচ্ছাকৃতভাবে যে প্রতিপালন না করেন, তাহলে তারা আদালত অবমাননার দায়ে দায়ী হবেন, এবং আদালত অবমাননার দায়ে যদি তারা দোষী সাব্যস্ত হন, তাহলে কিন্তু মানে তার যে বিভাগ বা সরকার কোনো দায়িত্ব নেবে না। জনস্বার্থে করা মামলাগুলোর আদেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের অনীহা বেশি বলে অভিযোগ আইনজীবীদের। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আদালতের এজলাসে লোহার খাঁচা রাখা অপমানজনক মন্তব্য করে তা সরানোর অনুরোধ জানিয়েছেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, অভিশপ্ত জীবনের চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছেন। তার বিরুদ্ধে দুদকের করা মানি লন্ডারিং মামলার অভিযোগ গঠনের শুনানি শেষে রোববার তিনি এসব কথা বলেন। আনুষ্ঠানিক বিচার শুরুর বিষয়ে 12 জুন আদেশ দেবে আদালত। গ্রামীণ টেলিকমের শ্রমিকদের লভ্যাংশের পাওনা 437 কোটি টাকার মধ্যে প্রায় 25 কোটি 22 লাখ টাকা কয়েকজন শ্রমিক নেতা এবং 2 আইনজীবীর ফি হিসেবে তাদের অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। তাই গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর ইউনূস সহ 14 জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে মামলা করে দুদক। সেই মামলার অভিযোগ গঠনের শুনানিতে রোববার ঢাকার বিশেষ জজ 4-এর বিচারক সৈয়দ আরাফাত হোসেনের আদালতে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। শুরুতে তিনি ছাড়া সব আসামিকে লোহার খাঁচার কাঠগড়ায় ঢুকতে বলা হলেও অন্যদের সাথে নিয়ে খাঁচায় দাঁড়ান ডক্টর ইউনূস। কয়েক মিনিট পর তাদের এজলাসে বসতে বলেন বিচারক। এই প্রথম লোহার খাঁচায় কাঠগড়াতে দাঁড়াতে হলো, এটা একটা দেখার মতো দৃশ্য। এটা আমার জীবনের একটা স্মরণীয় ঘটনা যে লোহার খাঁচার ভেতরে দাঁড়িয়ে আছি আদালতের কাঠগড়ায়। এই অভিশপ্ত জীবনের একটা অংশ, সেটা অত্যন্ত অপমানজনক তো বটেই। এটা তো বটে, এটা নিয়ে অপমান করার জন্যই এটা বানানো হয়েছে। এটাকে সম্মান দেওয়ার জন্য তো বানানো হয়নি, অপমানের চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য এটা বানানো হয়েছে। লোহার খাঁচা কি উঠিয়ে দেওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই উঠিয়ে দেওয়া উচিত। শুনানিতে বিভিন্ন যুক্তি তুলে ধরে মামলা থেকে আসামিদের অব্যাহতি চান আইনজীবীরা। যে একটা অভিযোগ আনতে হলে যে সুনির্দিষ্ট টাকা, একবার বলে 26 কোটি, একবার বলে 25 কোটি, এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই মিথ্যা মামলাটা দায়ের করা হলো, যেখানে ডক্টর মোহাম্মদ ইউনূসের কোনো হাত নাই, গ্রামীণ টেলিকমের কোনো হাত নাই। দুদকের আইনজীবী অভিযোগ করেন, আসামিরা অর্থ আত্মসাৎ ও অর্থ পাচারের মতো অপরাধ করেছেন। 437 কোটি টাকা থেকে হঠাৎ করে আপনারা 26 কোটি টাকা কেন এখান থেকে মাইনাস করে আপনারা অন্যান্য ব্যক্তি, আপনি নিজে সহ অন্যান্য ব্যক্তিরা যে পরিশোধ করেছেন, সেটাই অপরাধ হয়েছে। 12 জুন মামলার চার্জ গঠনের আদেশ দেয়া হলে দুর্নীতির মামলায় ডক্টর ইউনূসের আনুষ্ঠানিক বিচার শুরু হবে। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ দোষী সাব্যস্ত হলে তাকে দেশে ফিরতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বেনজিরকে বিদেশে যেতে সরকার কোনো সহায়তা করেনি বলেও জানান তিনি। রোববার দুপুরে ধানমন্ডিতে সংবাদ সম্মেলনে তিনি বলেন, সরকার প্রধান কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেন না। সমসাময়িক বিভিন্ন প্রসঙ্গে কথা বলতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ওবায়দুল কাদের। দুর্নীতির প্রশ্নে সরকারের অবস্থান ব্যাখ্যা করে বলেন, কোনো দেশে দুর্নীতি হয় না এই দাবি কেউ করতে পারবে না। বাংলাদেশের সরকার প্রধান দুর্নীতি করেন না এবং দুর্নীতিকে প্রশ্রয় দেন না। দুর্নীতি করার পর সেই দুর্নীতির ব্যাপারে সরকারের দৃষ্টিভঙ্গিটা কি সেটা দেখতে হবে। সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদের দেশ ছাড়ার সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই বলে জানান তিনি। ফখরুলের অভিযোগ তো এখন তার তো সব ব্যর্থতার দগদগে খত, সে কি বললো না বললো সেটা বাস্তবতার সরকার তুলে দিয়েছে। মির্জা ফখরুলের কাছে আমি জানতে চাই, সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে, কারা তুলে দিয়েছে, কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন। বেনজিরকে দেশ ছাড়তে কেন বাধা দেওয়া হলো না এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, এ বিষয়ে দুদক তদন্ত করছে, এটি একটি প্রক্রিয়া, সরকার এখানে আগ বাড়িয়ে কিছু করতে পারে না। উনি না থাকলে কি বিচার হবে না? যা তারেক রহমান বাইরে আছে বলে কি ট্যাক্সি বেশনের মামলা হয়নি, সেটা রায় হয়নি, এবং একসময় তাকে আসতে হবে।
বেনজির যদি মামলায় দুর্নীতিবাজ সাব্যস্ত হয়, দেশে তাকে আসতেই হবে। এখানে সরকার কোনো আপোষ করবে না। বিএনপি সরকারে থাকাকালে কখনো দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, একমাত্র আওয়ামী লীগের সরকারে থেকে দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই সপ্তাহে সিলেটের নিচু এলাকায় বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, উত্তর পূর্বাঞ্চলে বন্যার সংখ্যা থাকলেও পরিস্থিতি খুব বেশি খারাপ হবে না। আবহাওয়া অধিদপ্তর বলছে, বুধবারের মধ্যে ওই অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। সিকিম সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে শুরু হয়েছে তুমুল বৃষ্টিপাত। সিকিমে ব্যাপক বন্যা এবং অরুণাচল ও আসামের কিছু জায়গায় বন্যা দেখা দিয়েছে। এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের উত্তরাঞ্চলের রংপুর, কুড়িগ্রাম সহ কয়েকটি জেলায়। এরই মধ্যে উজানের ঢল এবং ভারী বৃষ্টিপাতে সেখানে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র বলছে, সিলেটের কুশিয়ারা ও সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রভাবিত হলেও শিগগিরই সিলেট অঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হবে। সিলেট জেলাতে দুটি পয়েন্টে পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কুশিয়ারা নদী অমলশীতে বিপদসীমার 129 সেন্টিমিটার এবং সুরমা নদী কানাইঘাটে বিপদসীমার 71 সেন্টিমিটার। গত কয়েকদিনে দেখা গেছে যে সিলেট জেলার নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি উন্নতি লাভ করেছে। এই ধারা আগামী 72 ঘন্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আপাতত দ্রুত পানি বৃদ্ধি পেয়ে গুরুতর বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা সেই অর্থে নেই। আগামী কয়েকদিনে রংপুর, কুড়িগ্রাম সহ উত্তরের বিভিন্ন এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে বলছে আবহাওয়া অধিদপ্তর। রংপুর, ময়মনসিংহ, সিলেট এইসব জায়গাতে বৃষ্টি হবে, তবে আপনার ওই রকম অতি ভারী বর্ষণ হবে না, মাঝারি ধরনের ভারী বর্ষণ হবে। বন্যার জন্য যেটা দরকার, প্রচুর বৃষ্টি দরকার। আপনার শুধু ভারী, অতি ভারী না, আপনার মিনিমাম 300-400 মিলিমিটার বৃষ্টি পার ডে লাগে, কিন্তু ওই ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই। বৃষ্টির কারণে আগামী কয়েকদিনে তাপমাত্রাও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ঘূর্ণিঝড় রিমালের আঘাতের সপ্তাহ পার হলেও এখনও বিধ্বস্ত পটুয়াখালী জেলার কলাপাড়ার জেলেপল্লী। মেরামত করতে না পারায় এখনও ঘরে ফেরা হয়নি জেলেদের। সরকারি সহায়তা ছাড়া দরিদ্র পরিবারগুলোর ঘর মেরামত সম্ভব নয়, তাই সরকারি সহায়তার অপেক্ষায় জেলে পরিবারগুলো। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লতাচাবলি ইউনিয়নের খাজুড়া গ্রামের এই ঘরটি দেখলে বোঝার বাকি থাকে না, ঘূর্ণিঝড় রিমাল লণ্ডভণ্ড করে গেছে গোটা গ্রাম। ঘরটি 4 সন্তানের জননী বিধবা রহিমা খাতুনের। ঝড়ের 6 দিন পর চেষ্টা করছেন নিজের ঘরকে কিছুটা বাসযোগ্য করার। দাবার যে যখন দেখছি বেশি তখন যাই এই বরফ মিলুরছি আর ঘরের দিকেই করি, তার দেখি যখন ওই টিন টুন ছুটতে যায়, তারপর দৌড়ই আইছি। আর পর একটা দৌড়ি আর একটা ছোটে, আর একটা দৌড়ি আর একটা ছোটে রাখতে পারিনি। ঘরের মধ্যে দৌড়ে উঠছে, এর মধ্যে হুনি জুব জুব ঘর পরে। মেয়ের চিক করে লইছে, মা ঘর দিয়ে বাইরেও ঘর কিন্তু পড়তেস, এই দৌড়েই ঘর দিয়ে নামে গেছে। ঘর ধসে পড়ার পাশাপাশি আরও বিভিন্ন রকম ক্ষতি হয়েছে জেলেপল্লীর অন্যদের ঘরেরও। গাছ পড়ে আছে অনেকের ঘরের উপর, কারো বা উড়ে গেছে ঘরের চাল। সাগরের সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা রহিমার মতো অন্য পরিবারগুলোর অভিজ্ঞতাও প্রায় একই রকম। 65 দিন অবরোধ, এই কারণে কোনো কামাই বাণিজ্য নাই। এবার বন্যা গেল, এই এখন আল্লাহ যেরমের চালাই এরমের চলি। তো সারতে পারিনি, এখন তোমার সারার কোনো কায়দা নাই। ব্যবসা বাণিজ্য সব শেষ হয়ে গেছে। ঘর নাই, বারান্দা নাই, আইতনে নাই, থার কোনো জায়গা নাই, তকতলাইছে কোনো রকম হাড়ি। এই জন্য কি চেহার মামার শহীদের আমার গ্রামকে আইতে পারে না, দেখতে পারে না। মাছ ধরায় নিষেধাজ্ঞা থাকায় ট্রলারগুলোও পড়ে আছে নোঙর করে। নিস্তরঙ্গ এ পরিস্থিতিতে জেলেদের আয় রোজগারও বন্ধ। গভীর অনিশ্চয়তার ছাপ তাদের চোখে মুখে। তছনছ হয়ে যাওয়া জেলেপল্লীর বিধ্বস্ত ঘরবাড়ি আঁকড়ে অপেক্ষা সরকারি ত্রাণ সহায়তার। আশা ঘরগুলো মেরামত করে আবার মিলবে মাথা গোঁজার ঠাঁই। তা না হলে সামনের বর্ষায় দুর্দশা হবে বর্ণনাতীত। একদিকে মে মাসের 20 তারিখ থেকে শুরু হয়েছে সাগরে মাছ ধরার উপর 65 দিনের অবরোধ। এর সঙ্গে যোগ হয়েছে ঘূর্ণিঝড় রিমালের ভয়াবহ আঘাত। সব মিলে দুর্বিষহ পরিস্থিতি বিরাজ করছে এই জেলেপল্লীতে। এখানকার মানুষের প্রত্যাশা, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত সাহায্য যেন দ্রুততম সময়ে পৌঁছে দেওয়া হয় এখানকার মানুষের দ্রুততম পুনর্বাসনের জন্য। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, কলাপাড়া, পটুয়াখালী।
ঘূর্ণিঝড় রিমালে প্রাথমিকভাবে ২০ জেলায় ৬,৮৮০ কোটি টাকার ক্ষতি হয়েছে। দুপুরে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী আন্তঃমন্ত্রণালয় সভা শেষে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিবুর রহমান। ১,৫০০ ট্রলার ও ১,১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে বলেও জানান তিনি। এ বিষয়ে বিস্তারিত তথ্য আগামী রোববার প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হবে। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে উপকূলীয় এলাকায় ৪৬ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রায় ৪০০ কিলোমিটার জুড়ে তাণ্ডব চালানো ঘূর্ণিঝড়ের প্রভাবে জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে। আমাকে বাঁচার মতো শক্তি আছে, বাঁচার মতো কোনো শক্তি নেই। আইসা বন্যায় আমার ভাঙ্গে চুরি একটা বেসমার করে দিয়েছে, আমার কোনো থাকার কোনো অস্তিত্ব নাই, কিছু না। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাবে ১ লাখের উপরে পুকুর ডুবেছে লবণাক্ত পানিতে। ঘেরের শত কোটি টাকার মৎস্য সম্পদ নষ্ট হয়েছে। ১,৫০০ ট্রলার ও ১,১৬৩টি প্রাথমিক বিদ্যালয়ের ক্ষতি হয়েছে। এছাড়া প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের ৮৮৯টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত। সমস্ত মন্ত্রণালয়ের ক্ষতিগ্রস্তের তালিকা ঐক্যবদ্ধভাবে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর হাতে আগামী সপ্তাহের মধ্যে হস্তান্তর করব। এই জন্য আমাদের আরেকটা মিটিং করতে হবে, সেটা আমরা ইতিমধ্যে ৯ তারিখ করব সিদ্ধান্ত নিয়েছি। দুর্গতদের ৫,৭৫ লাখ নগদ টাকা এবং ৫ মেট্রিক টন চালের পাশাপাশি শুকনো খাবার দেয়া হয়েছে। শিশু খাদ্য ও গবাদি পশুর খাদ্যের জন্য টাকা এবং ঘর মেরামতে দেয়া হয়েছে ঢেউটিন। নগদ ৫,৭৫,০০,০০০ টাকা, ৫,৫০০ মেট্রিক টন চাল, ৯,০০০ প্যাকেট শুকনো খাবার, ৪৫ লক্ষ টাকা শিশু খাদ্যের ক্রয়ের জন্য ২,৪৫,০০,০০ টাকা বিতরণ করা হয়েছে। সিলেট, সুনামগঞ্জ ও দিনাজপুরে বন্যা পরিস্থিতি মোকাবিলায় পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার কথাও জানান দুর্যোগ প্রতিমন্ত্রী। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জুরাইন, মিরপুর সহ রাজধানীর অনেক এলাকায় ওয়াসার পানির লাইন গেছে ড্রেনের ভেতর দিয়ে। কোনো কারণে প্লাস্টিকের পাইপ ফাটলে বা লিক হলে সেই পানির সঙ্গে মিশবে মলমূত্র, আর সেই দূষিত পানি ব্যবহার হবে বাসাবাড়িতে। সিটি কর্পোরেশন বলছে ওয়াসা চাইলে তাদের জন্য আলাদা ব্যবস্থা করে দেয়া যেত, অথচ পুরো বিষয়টি অস্বীকার করছে ওয়াসা। রাজধানীর জুরাইনে ড্রেনের ময়লা পানির দৃশ্য প্রতিদিনের ব্যাপার। ড্রেন উপচে সেই ময়লা পানি মিশছে রিজার্ভ ট্যাঙ্কিতে, ফলে সংকট দেখা দেয় খাবার পানির। এই যখন পরিস্থিতি, তখন ওয়াসার নতুন পাইপলাইন বসানোর উদ্যোগে স্বস্তি পায় এলাকাবাসী, কিন্তু সেটিও ঝুঁকিতে পড়েছে। কারণ জুরাইনে ড্রেনের ভেতর দিয়েই বসানো হচ্ছে ওয়াসার পানির লাইন। আজকে ১৫-২০ দিন ধরে তো কাজ চলতেছে, পুরো এলাকা ফাইলাছে, এরা কাঠটা কুটটা দেখলেন না যেভাবে কাম করতেছে। এটা তো ঠিক না, কিন্তু এখন আমার সব জায়গায় একই অবস্থা। এই ড্রেনের ভেতর থেকেই বাসাবাড়িতে লাইন টেনে দিয়েছে ওয়াসা। কোনো কারণে পাইপ লিক হলেই খাওয়ার পানির সঙ্গে মিশে যাবে মলমূত্র। পাইপের উপরে ইটগুলা পড়ছে, তাহলে ওইগুলো তো এমনি ফাইটে যাবো, তাহলে ফাটে যাবে ময়লা পানি যাবো না, ঘরে ঘরে ওই পানি খাওয়া যাবো। সেইটা আমি সেদিন বলছি, আর কাকে আমাকে লাগে কইবেন না, আপনারা যাহানে বিল দেন সেই জায়গায় যাইবেন না। ওয়াসার এ কাজে ক্ষুব্ধ সিটি কর্পোরেশন, বলছে সমন্বয় করে কাজ করলেই এ পরিস্থিতি এড়ানো যেত। উল্টো সিটি কর্পোরেশনের উপর দায় চাপাচ্ছে ওয়াসা। নর্দমার কাজটা যেমন ব্যাহত হবে, তার কাজটাও কিন্তু ব্যাহত হবে। অনেক ক্ষেত্রে তারা করে থাকে, এটি যারা করে থাকে এটি অন্যায়, অনুচিত এবং আমি মনে করি যে সমন্বয়হীনতা। সুতরাং আমি মনে করব যে আমাদের তদারকিটা আরো বৃদ্ধি করলে আরো ভালো হবে। কোথাও ড্রেনেজের ভিতর দিয়ে দিচ্ছে না, যারা আপনাকে বলতেছে ওটা বোকাস কথা ওটা বলতেছে। আর তাছাড়া সিটি কর্পোরেশন পুরো রাস্তা জুড়ে ড্রেন লাইন করতেছে, আমাদের সুয়ার লাইন, পানির লাইন বা টিএনটি, বিদ্যুৎ, এদের লাইন বাড়ার সঙ্গে কোনো জায়গায় থাকতেছে না। ড্রেনের ভেতর দিয়ে ওয়াসার পাইপ টানার অভিযোগ পাওয়া গেছে ওয়ারী, যাত্রাবাড়ী ও মিরপুরে। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জলাবদ্ধতার জন্য চট্টগ্রাম ওয়াসা সহ সেবা সংস্থাগুলোর অপরিকল্পিত পাইপলাইনকে দায়ী করছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। পাইপলাইনের কারণে নালা বা খালে ময়লা জমে জলাবদ্ধতা বাড়ছে বলে অভিমত তাদের। এরই মধ্যে ২ শতাধিক এলাকা থেকে পাইপলাইন সরাতে চিঠি দিয়েছে সিডিএ, তবে এজন্য নানা শর্ত দিচ্ছে সংস্থাগুলো। ২০১৭ সালে বন্দরনগরীতে জলাবদ্ধতা নিরসনে প্রকল্প নেয় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, যা শেষ হওয়ার কথা ছিল ২০২৩ সালে। নানা অজুহাতে দফায় দফায় সময় বাড়িয়ে ২০২৬ সালের জুন পর্যন্ত বাড়ানো হয় মেয়াদ। ৭ বছরে শেষ হয়েছে প্রায় ৬৮% কাজ। শুরুতে প্রকল্পের খরচ ৫,৬১৬ কোটি টাকা থাকলেও বেড়ে হয়েছে ৮,৫০০ কোটি টাকা।
প্রতি বছর প্রকল্পের বড় অগ্রগতির কথা বলে সিডিএ, কিন্তু বাস্তবতা হচ্ছে এখনো মাত্র আধ ঘন্টার বৃষ্টিতেই কোমর পানিতে ডুবছে চট্টগ্রাম নগরী। সম্প্রতি বিভিন্ন সেবা সংস্থার পাইপলাইনকে জলাবদ্ধতার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে সিডিএ। চট্টগ্রাম ওয়াসা, কর্ণফুলী গ্যাস ও টিএনটির পাইপলাইন ও আন্ডারগ্রাউন্ড কেবল লাইন পানি নিষ্কাশনে বাধা বলছে তারা। নালার পানিগুলো আমার নদীতে আসতেছে না। তো আমি সিটি কর্পোরেশনের সাথে যতটুকু যোগাযোগ করলাম, ওরা বললো যে কেন আমরা পরিষ্কার করতেছি, কিন্তু এখানে যে জিনিসটা হচ্ছে সেখানে আমাদের তো অনেক আগে ওয়াসার লাইন, গ্যাসের লাইন এগুলো করেছি। তো এর মধ্যে গ্যাস লাইনটা হচ্ছে কি সবচেয়ে হার্মফুল, এটা এক্সপ্লোসিভ। 2 শতাধিক স্থান থেকে পাইপলাইন সরাতে অনুরোধ করেছে সিডিএ, তবে সেবা সংস্থাগুলো বলছে এসব পাইপলাইন সরাতে হলে বিশেষ সমীক্ষা জরুরি। নিজস্ব উদ্যোগে সার্ভে করে আইডেন্টিফাই করব যে কোনটা জিটিসিএল এর পার্ট, কোনটা আমাদের কেজিডিসিএল এর পার্ট, আমরা সেভাবে অ্যাকশন নেব। প্রসেস অনুযায়ী সেই সার্ভেটা আমরা চেক করে আমাদের যে কী ধরনের স্টেপ নেওয়া দরকার আমরা যথাযথভাবে স্টেপ নেব। এছাড়া অবাধে পাহাড় কাটার কারণে নগরীর বিভিন্ন খাল ও নালা ভরাট হচ্ছে বলছে সিডিএ। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এবার আসন্ন বাজেটের খবর। চাল, ডাল, তেল কিংবা মাছ মাংস, বাজারে প্রায় সব খাদ্যপণ্যের দাম চড়া। প্রতিদিনই সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে স্বল্প আয়ের মানুষের। এমন পরিস্থিতিতে ভোগ্যপণ্যের দাম নাগালে রাখতে শুল্ক ছাড়ের দাবি ভোক্তাদের। অর্থ প্রতিমন্ত্রী জানালেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকছে আগামী বাজেটে। নিত্যপণ্যের বাজারে কোনো সংকট নেই। চাহিদা মাফিক সব কেনা গেলেও গুনতে হচ্ছে চড়া দাম। রয়েছে ডলার সংকটও। এমন বাস্তবতায় আসছে 2024-2025 অর্থবছরের বাজেট। প্রতি বছর বাজেট আসলেই সবার আগ্রহ থাকে কোন পণ্যের দাম কমলো আর কোনটির বাড়লো। চাল, ডাল, আটা, ডিম, মুরগির মতো নিত্যপণ্যের দাম কমাতে বাজেটে সুনির্দিষ্ট উদ্যোগ চান সাধারণ মানুষ। আমরা চাই যেন দ্রব্যমূল্যের দামটা কম থাকে এবং বাজেটটা যেন জনগণের হয়। বাজেট মনে করেন হলে ক্রয় ক্ষমতা একবারই ইয়ে গেছে, এখন আমরা একটা নির্বাচন হয়ে গেছে। চলতি বছর জুড়েই মূল্যস্ফীতি ছিল 10% কাছাকাছি। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর হিসাবে বর্তমানে সার্বিক মূল্যস্ফীতির হার 9.74%, আর খাদ্য মূল্যস্ফীতি 10% ছাড়িয়ে গেছে। আগামী অর্থ বছরের জন্য প্রায় 8 লাখ কোটি টাকার বাজেটের খসড়া করেছে অর্থ মন্ত্রণালয়। বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানালেন অর্থ প্রতিমন্ত্রী। জনসাধারণকে আমরা এর থেকে কিভাবে মূল্যস্ফীতিজনিত অভিঘাত থেকে আমরা কিভাবে তাদেরকে রক্ষা করব, তার জন্য তো সামাজিক সুরক্ষা কার্যক্রমের বিষয়টা আছে এবং এই প্রস্তাবিত বাজেটেও সেটা আরও বাড়ানো হচ্ছে। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি, ডলারের মূল্যবৃদ্ধি, বৈদেশিক ঋণ পরিশোধ সব মিলিয়ে বাজেট বাস্তবায়নে সরকারকে সতর্ক থাকতে হবে। পাশাপাশি রাজস্ব আদায় বাড়াতে কৌশলী হওয়ার পরামর্শ তাদের। প্রপার বাজার ব্যবস্থাপনার বিষয় আছে। আরেকটা হলো, যেহেতু এই বাজেট আসতেছে, ইনফ্লেশনের চাপটা কিছু কমানোর জন্য খাদ্য বান্ধব কর্মসূচি যেটা আছে সারা বাংলাদেশে, আর যেটা ওএমএস আছে, ওপেন মার্কেট সেল, যেটা আরবান এরিয়াতে আছে, এইটার আওতাটা বাড়ানো উচিত। আগামী অর্থ বছরে মূল্যস্ফীতি গড়ে 6.5% মধ্যে রাখতে চায় সরকার। এজন্য বিভিন্ন নিত্যপণ্যে শুল্ক কমানোর উদ্যোগ থাকবে আসছে বাজেটে। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। 2 অর্থ বছর বিরতি দিয়ে আবারও ব্যাংকে জমা টাকার উপর আবগারি শুল্ক বাড়াচ্ছে সরকার। বর্তমানে 6টি স্তরে শুল্ক নেওয়া হলেও আসছে বাজেটে এ স্তর হতে পারে 8টি। গ্রাহকের আমানত 10 লাখ টাকার বেশি হলে বাড়তি অর্থ দিতে হবে। বিশ্লেষকরা বলছেন, এভাবে শুল্ক বাড়ানো হলে ব্যাংকে আমানত রাখতে নিরুৎসাহিত হবেন গ্রাহকেরা। 2020-21 অর্থ বছরে ব্যাংকে থাকা টাকার উপর আবগারি শুল্কের পরিমাণ বাড়ানো হয়। বছরে কোনো ব্যাংক হিসাবে আমানতের পরিমাণ 1 লাখ টাকার বেশি হলে আবগারি শুল্ক দিতে হয়। বর্তমানে শুল্কের স্তর 6টি থাকলেও 2024-25 অর্থ বছরের বাজেটে তা 8টি করা হচ্ছে। বর্তমানে 1 থেকে 5 লাখ টাকা পর্যন্ত 150 টাকা, 5 থেকে 10 লাখ টাকা পর্যন্ত 500 টাকা আবগারি শুল্ক রয়েছে।
10 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত গচ্ছিত অর্থে 3000 টাকা আবগারি শুল্ক কেটে নেয় এনবিআর। এটি ভেঙে দুটি স্তর করা হচ্ছে। 50 লাখ থেকে 1 কোটি টাকা পর্যন্ত 5000 টাকা আবগারি শুল্ক বসতে পারে। 1 থেকে 5 কোটি টাকা পর্যন্ত স্তরটিও ভেঙে দেয়া হচ্ছে। 1 থেকে 2 কোটি টাকা পর্যন্ত 10,000 টাকা এবং 2 থেকে 5 কোটি টাকা পর্যন্ত 20,000 টাকা শুল্ক দিতে হতে পারে। আর 5 কোটি অতিক্রম করলে আবগারি শুল্কের পরিমাণ 40,000-এর পরিবর্তে 50,000 টাকা হতে পারে। এই প্রত্যেক বছর টাকা কেটে নিতেছে অতিরিক্ত, সবারই প্রভাব পড়ছে। 1,000 টাকাও লেনদেনের ক্ষেত্রে 1,000 টাকাও কেটে নেয়, এটা আমাদের জন্য জুলুম। ক্লিয়ার করে বলে না যে একটা ট্যাক্স ইম্পোজ করছে, এটার কারণটা কি? অ্যাডিশনাল বাজেটিংয়ের জন্য না ফান্ড কালেকশনের জন্য? এটা না বলে এটা একটা ট্রিক্স আর কি। বিশ্লেষকরা বলছেন, নতুন করে আবগারি শুল্ক বাড়ানো অযৌক্তিক। এতে সঞ্চয়ের প্রতি অনীহা তৈরি হলে অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের ঝুঁকি বাড়বে। এখনকার যে লিকুইডিটি প্রবলেম, এই লিকুইডিটি প্রবলেমকে আরও বিকট করতে পারে। ব্যাংকে টাকা রাখা মানুষ বিরত থাকবে, তখন আপনার হুন্ডির পরিমাণ বাড়বে, টাকা পাচার হবে, ইনফর্মাল ইকোনমির সাইজ বড় হবে। বর্তমানে ব্যাংকের জমা টাকা ও বিমানের টিকিট ক্রয়, এই দুই খাতের উপর আবগারি শুল্ক নেয় এনবিআর। একরামুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কয়েক ধাপে সংসদ নির্বাচন করার প্রস্তাব দিয়েছে টিআইবি। এছাড়া ভোটের আনুপাতিক হারে আসনভাগ এবং ইভিএমে ভোট চায় সংস্থাটি। এসব প্রস্তাবের সাথে একমত নির্বাচন কমিশনও। এ লক্ষ্যে নির্বাচন ব্যবস্থা ও আইন সংস্কারের তাগিদ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। রোববার নির্বাচন ভবনে টিআইবির সঙ্গে বৈঠক শেষে এসব তথ্য দেন সিইসি। জাতীয় নির্বাচনের আগেই বৈঠক করতে চেয়েছিল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ, কিন্তু সে সুযোগ হলো সংসদ নির্বাচনের 5 মাস পর। টিআইবির 5 সদস্যের সঙ্গে বৈঠক করে নির্বাচন কমিশন। ছিলেন প্রধান নির্বাচন কমিশনার ও 4 কমিশনার। আলোচনার মূল এজেন্ডাই ছিল সংসদ নির্বাচন ব্যবস্থা। প্রায় 1.5 ঘন্টা ধরে চলে বৈঠক। পরে টিআইবির নির্বাহী পরিচালক জানান, ধাপে ধাপে সংসদ নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব করা হয়েছে। সিইসিও মনে করেন, এতে সুষ্ঠু ভোট আয়োজন করা কমিশনের জন্য সহজ হবে। আমাদেরও ঐকমত্য আছে বলে মনে করি, অ্যাটলিস্ট আমরা এই বিষয়টি ভাবতে পারি। সেটা হচ্ছে যে আমাদের যে নির্বাচন হয় একদিনে সারা দেশে, বিশাল একটা কর্মযজ্ঞ, সেটিকে ভেবে দেখা দরকার, যেটা সেটা না করে পর্যায়ক্রমে করা যায় কিনা। আমরা যে অভিজ্ঞতাটা অর্জন করেছি, আমাদের কাছে মনে হয়েছে জাতীয় নির্বাচনটাকে যদি স্ট্যাগারিং করা যায়, তাহলে ম্যানেজমেন্টটা অনেক সহজ হয়ে যাবে এবং ভোট কেন্দ্রগুলোকে অধিক সংখ্যক ফোর্সেস মোবিলাইজ করা, ডিপ্লয় করা সহজ হবে, মনিটরিংটা সহজ হবে, অধিক সংখ্যক পোলিং পার্সোনেল আমরা দিতে পারবো। ভারতের মতো ইভিএমে কাগজের স্লিপ রাখার প্রস্তাব দিয়েছে টিআইবি। আগামী নির্বাচনে এটি কার্যকর করার পক্ষে নির্বাচন কমিশন। আইন সংস্কারেও তাদের আপত্তি নেই। রাজনৈতিক দলগুলো যদি ঐকমত্য পোষণ করে যে ইভিএমের মধ্যে যদি ভিভিপ্যাটটা লাগিয়ে দেওয়া যায়, তাহলে আমরা অ্যাগ্রি করব এবং নির্বাচনটা অনেক অধিক সুষ্ঠু হবে। কাজে এই প্রযুক্তিকে উপেক্ষা করা আমার মতে, আবার আমার সহকর্মীদের মতেও এটা ঠিক হবে না। তবে রাজনৈতিক সংকটকে বড় হিসেবে দেখছেন সিইসি। বলছেন, এ বৈরিতা নিয়ে সামনে আগানো কঠিন। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চলতি বছরের মে মাসে রেমিটেন্স প্রবাহ বেড়েছে 32.35%। এ সময় প্রবাসী আয় এসেছে $225 কোটি। চলতি অর্থবছরের জুলাই থেকে মে পর্যন্ত 11 মাসের মধ্যে সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে মে মাসে। মূলত ঈদুল আজহাকে সামনে রেখে প্রবাসীরা দেশে অর্থ পাঠানোয় রেমিটেন্স প্রবাহ বেড়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ে প্রবাসী আয় এসেছিল $170 কোটি। মে মাসের আয় আগের মাসের চেয়ে 10.29% বেশি। সংশ্লিষ্টরা বলছেন, কোরবানি ঈদকে সামনে রেখে অভিবাসী কর্মীরা সাধারণত বেশি অর্থ দেশে পাঠায়, যার প্রভাবে রেমিটেন্স প্রবাহ বেড়েছে। রাজধানীর পলাশীতে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ করেছে ব্যবসায়ীরা। রোববার রাতে চকবাজার থানার সামনে অবস্থান নেয় ব্যবসায়ীরা। এ সময় তারা অভিযোগ করেন, রোববার রাত 10টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের SM হল শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসানের নেতৃত্বে কয়েকজন যুবক ব্যবসায়ীদের মারধর করে 2 লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দেয়ায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কয়েকজন আহত হয়।
রাতে আহতদের ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে রাতে চকবাজার থানায় গেলেও পুলিশের বক্তব্য পাওয়া যায়নি। চাঁদাবাজির প্রতিবাদে সোমবার সকাল ৯টায় পলাশী বাজারের দোকান বন্ধ রেখে সমাবেশ করা হবে বলেও জানান ভুক্তভোগী ব্যবসায়ীরা। দুই লাখ টাকা দিবি, তুই ১,০০০ টাকা কাইলে কি দিস, ১,০০০ টাকা বাড়াইছ, 2 লাখ টাকা দিবি, তুই 2 লাখ টাকা দিবি, 2 লাখ টাকা দিব, 4 লাখ টাকা দিব। মেহেদির সাথে একটা ছেলে আছে শহীদুল নাম, সে একটা চাপাতি আর একটা রড হাতে নিয়ে আমারে সামনে দৌড়ে আসতেছে যে তোরে কাঠমুতি সামনে। আমাদের দোকানদারের দাবি হলে একটাই কেন অনেক কোটি স্বাস্থ্য দেখ ভবিষ্যৎ এরকম না চাঁদা না করতে পারে। রাজধানীর পরিবাগে হিজড়াদের হামলায় এক চোখ হারালেন পুলিশের রমনা থানার এসআই মোজাহিদুল ইসলাম। পুলিশ জানায় চাঁদাবাজিতে বাধা দেয়ায় টহলরত পুলিশ সদস্যদের ওপর হামলা করে হিজড়ারা। এ সময় এসআই মোজাহিদুলের এক চোখ থেতলে যায়। এই ঘটনায় মামলার পর 4 জনকে গ্রেফতার করে পুলিশ। হিজড়াদের চাঁদাবাজি রোধে একযোগে অভিযানের কথা বলছে ডিএমপি। শনিবার গভীর রাতে রাজধানীর পরিবাগ এলাকায় টহলরত পুলিশের ওপর হামলার পর এভাবেই পালিয়ে যায় তানিয়া হিজড়ার নেতৃত্বে 4 জন। পরিবাগে এই এলাকায় অন্তত 20 জন হিজড়া অসামাজিক কাজ করে। এছাড়া ফজরের নামাজে যাওয়া মুসল্লিদের কাছে চাঁদাবাজির অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এসব অভিযোগের পর তাড়িয়ে দিতে চাইলে পুলিশের ওপর চড়াও হয় হিজড়ারা। ওপরের পিছন থেকে যখন আবদুল্লাহটা আসে, আবদুল্লাহটা এসে ছাড়ের গায়ে লাগে। আর আমাদের পিছনে ছিল সাথী, আমার মনে হয় সাথী ঢিলটা মারছে, কারণ সাথী আমাদের 3 জনের পিছনে ছিল। দৌড় দিচ্ছে ওরা, পরবর্তীতে আমাকে বাড়ি দিচ্ছে, আমি দৌড় দিয়ে পড়ে যাই, পরে আমাদের লোক স্যারকে ইট দিয়ে ঢেল মারছে। হিজড়াদের ইটের আঘাতে চোখে গুরুতর আঘাত পান পুলিশের রমনা থানার এসআই মোজাহিদুল ইসলাম। চোখে অন্তত 104টি সেলাই দেন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকরা। এতেও শেষ রক্ষা হয়নি, তার ডান চোখটি একেবারে নষ্ট হয়ে যায়। আমাদের সাথে তর্ক জুড়ে দেয় এবং তারপর আমরা যখন ধাওয়া দিই তখন ওরা রাস্তা পার হয়ে যে মেট্রো রেলের নিচে যে আইল্যান্ডের উপর 2 পাশে যায়। বসে যাওয়ার পর তার আগে আরও বিক্ষুব্ধ হয়ে যারা ছিল সব একসাথে হয়ে ওই পাশে চলে যায়। ওখান থেকে তখন সমানতালে নিক্ষেপ করতে থাকে। এই ঘটনায় 4 জনের নামসহ অজ্ঞাতদের বিরুদ্ধে শনিবার মামলা করে পুলিশ। অভিযান চালিয়ে তাদের আমরা প্রায় এই পর্যন্ত 4 জনকে ধরতে সক্ষম হই, আরও আছে, তাদেরকে আমরা ধরব। সেই হিজড়ারা যে স্বীকারোক্তি দিয়েছে স্বীকারোক্তির সাথে ঘটনার পুরোপুরি আমরা মিলও দেখতে পাচ্ছি। আহত এসআই মোজাহিদের চিকিৎসার খরচ বহন করছে ডিএমপি। আরাফাতুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যশোরের অভয়নগরে পুলিশের নির্যাতনে এক নারীর মৃত্যুর অভিযোগ উঠেছে। রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আটকের পর নির্যাতন করে হত্যা করা হয়েছে। তবে পুলিশ বলছে মাদকসহ আটক ওই নারী অসুস্থ হয়ে মারা গেছেন। ইয়াবা রাখার অভিযোগে শনিবার রাতে অভয়নগর উপজেলার নোয়াপাড়া এলাকার ইজিবাইক চালক জলিল মোল্লার ঘরে অভিযান চালায় পুলিশ। এ সময় জলিল না থাকায় তার স্ত্রী আফরোজা বেগমকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগে আফরোজাকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেখানে নির্যাতনে মৃত্যু হয় তার। পুলিশের বিরুদ্ধে ঘর থেকে টাকা লুটেরও অভিযোগ করেছেন তারা। আমার আম্মু বলছে আমার কাছে কিছু নেই, সে আমার আম্মুর কাছে সব করেছে, সার্চ করেছে, কিছু পাইনি। তারপরে বলতেছে যে আপনার কাছে আজকে কিছু পাইলেও আপনার নামে মামলা দিব, না পাইলেও মামলা দিব। পুলিশ আমার গাড়ি বেচার টাকা টুকা সব নিয়ে গেল, আমার বউ সোনা দানা সব নিয়ে গেল, এখানে সব দিয়ে গেছে, কালকে আটকাই ঘরের মধ্যে। আমি বাড়ি থেকে আমার কোনো আফসোস ছিল না। থানায় অসুস্থ হয়ে পড়লে ওই নারীকে প্রথমে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পুলিশ। অবস্থার অবনতি হয় রোববার সকালে যশোর সদর হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। চিকিৎসক বলছেন, প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। ওনার প্রেশার ছিল 220/110, এটা অনেক বেশি প্রেশার। এজন্য ওখান থেকে প্রাথমিক চিকিৎসা প্রদানের পরে আমার হাসপাতালে রেফার করে। আমাদের জরুরি আমরা রিসিভ করি এবং আমার ইএমও সাহেবের সাথে যতটুকু কথা হয়েছে ওনারা ধারণা করছেন যে এটা সাডেন কার্ডিয়াক অ্যারেস্ট। এদিকে ওই নারীর ঘর থেকে 15টি ইয়াবা উদ্ধারের কথা জানালেও মৃত্যুর বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হয়নি পুলিশ। জিয়াউল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর।
ভয়াবহ নিমতলী ট্র্যাজেডির 14 বছর আজ। 2010 সালের 3রা জুন পুরান ঢাকার নিমতলীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারান 124 জন, দগ্ধ হন অর্ধশতাধিক। ওই দিন একটি বিয়েবাড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। আশেপাশে কেমিক্যালের গুদাম থাকায় চোখের পলকে আগুন ছড়িয়ে পড়ে। ভয়াবহ রূপ ধারণ করে আগুনের লেলিহান শিখা। পুড়ে মারা যান বিয়ের কনের আত্মীয় স্বজন, অতিথি ও প্রতিবেশীরা। পুড়ে যায় 23টি বসতবাড়ি, দোকান ও কারখানা। এই ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়। ঘটনার পর তদন্ত কমিটি পুরান ঢাকার আবাসিক এলাকা থেকে রাসায়নিক গুদাম ও কারখানা সরিয়ে নেওয়ার সুপারিশ করে, তবে আজও সেই সুপারিশ পুরোপুরি বাস্তবায়িত হয়নি। সংসদ সদস্য আনোয়ারুল আজিম হত্যা মামলার তদারকি কর্মকর্তা ডিবির এডিসি শাহিদুর রহমান সহ 23 কর্মকর্তাকে বদলি করেছে পুলিশ সদর দপ্তর। রোববার এক আদেশে এডিসি শাহিদুর রহমানকে বদলি করে বরিশাল জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার পদে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি এতদিন ডিএমপির ডিবির ওয়ারি বিভাগের এডিসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বর্তমানে মামলার তদন্ত কাজে ডিবি প্রধান হারুনুর রশিদের সঙ্গে তিনি নেপাল অবস্থান করছেন। কলকাতায় এমপি আজিম নিখোঁজের পর থেকেই ডিবি কর্মকর্তা শাহিদুর ঘটনার তদন্তে যুক্ত আছেন। প্রজ্ঞাপনে এডিসি ও এএসপি পদমর্যাদার আরও 22 কর্মকর্তাকে র্যাব, সিআইডি, ডিএমপি সহ দেশের বিভিন্ন জেলায় বদলি করা হয়েছে। কিশোরগঞ্জের ভৈরবে খনন হচ্ছে গোছামারা খাল। খনন কাজ শেষ হলে মেঘনা নদী থেকে ব্রহ্মপুত্র নদ পর্যন্ত সহজে নৌ চলাচলের সুবিধা পাবেন কয়েক লাখ মানুষ। এছাড়াও হাঁস পালন ও মৎস্য আহরণের পাশাপাশি সেচের আওতায় আসবে খালের দুই পাশের প্রায় 30,000 একর কৃষি জমি। কিশোরগঞ্জের ভৈরব উপজেলার গোছামারা খাল নাব্যতা হারানোর 2 যুগেরও বেশি সময় পর ফিরতে শুরু করেছে আপন রূপে। প্রধানমন্ত্রীর পরিবেশ বান্ধব ডেল্টা প্ল্যান মহাপরিকল্পনার আওতায় 16 কিলোমিটার এই খালটি খনন কাজ বাস্তবায়ন করছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর। ইতিমধ্যে খালের বেশিরভাগ খনন কাজ শেষ হয়েছে, বাকি কাজও চলছে দ্রুত গতিতে। এই খালটা মেঘনা থেকে ব্রহ্মপুত্রের সংযোগের কারণে আমাদের অনেক উপকৃত হয়েছে। আমরা মাছ মারতাম পারম, খাইতাম, বেচতাম, জনগণে সবাই মাছ মারতে পারবো। দুই পাশের যে জমিগুলা আবাদ হইতো না, এখন পানি শেষের কারণে খুবই ফসলের জমি খুবই উপকৃত হয়েছে। নির্ধারিত মেয়াদের আগেই খালের খনন কাজ শেষ করে পানি প্রবাহ নিশ্চিত করার আশ্বাস দিয়েছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী। চলমান কাজে সন্তুষ্টি জানিয়েছেন জেলা প্রশাসক। এই 16 কিলোমিটার খালে যাতে সারা বছরই নৌ চলাচল করতে পারে সেজন্য আমরা পর্যাপ্ত গভীরতা এবং প্রশস্ততা ঠিক রেখে খনন করে যাচ্ছি। আশা করি খালটি খননের ফলে দুই পারের জনগণ তার সুফল ভোগ করতে পারবে। আমরা অনেকবারই খালের কাজ কেমন হয়েছে সেই মান আমরা দেখতে গিয়েছি এবং এখনও দেখছি। আমার মনে হয় যে পরিমাণ কাজ হয়েছে সেটার মান সন্তোষজনক। কাজের মান নিয়ে আমাদের কোনো সমস্যা বোধ আমরা করছি না। আশা করছি 16 কিলোমিটার দীর্ঘ বাঁধটি শেষ হলে এই অঞ্চলের মানুষজন এ থেকে অনেক উপকৃত হবে। 9 কোটি 75 লাখ টাকা চুক্তিতে গোছামারা খালটি খনন শুরু হয়েছিল গত বছরের 15 অক্টোবর। চলতি বছরের 20 জুন প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার কথা রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নামমাত্র প্রশিক্ষণ নিয়ে নাটোরে চলছে গবাদি পশু চিকিৎসা। সরকারি পশু চিকিৎসকদের যথাসময়ে পাওয়া যায় না বলে খামারিদের অভিযোগ আছে। এতে গ্রাম্য চিকিৎসকদের দিয়ে পশু চিকিৎসা করাতে বাধ্য হন তারা। এর ফলে চলতি বছরে জেলায় অন্তত 11টি গরু ভুল চিকিৎসায় মারা গেছে। নাটোর সদর উপজেলার মদনহাট গ্রামের খামারি ফারুক আহমেদ কিছুদিন আগে একটি গাভীর জ্বর আসলে গ্রাম্য ডাক্তার ডাকেন। ওষুধ খাওয়ানোর কিছুক্ষণ পরেই মারা যায় গাভীটি। কিছুদিন আগে আমার একটা গাভী জ্বর হয়, তো জ্বর হওয়ার পরে আমি এক গ্রাম্য পশু ডাক্তারকে ফোন দিই, তো উনি আসার পরে আমার গরুকে 3-4টার মতো ওষুধ খাওয়ায়। ওষুধ খাওয়ানোর পরে আমার গরুটা 20 মিনিট পরে মারা যায়। জেলার 7 উপজেলায় যারা গবাদি পশু পালন করেন তাদের পশু চিকিৎসায় নানা সমস্যায় পড়তে হয়। সরকারি ডাক্তারদের ডাকলে পাওয়া যায় না, বাধ্য হয়ে গ্রাম্য চিকিৎসক দিয়ে পশু চিকিৎসা করাতে হয়। অসুখ বিসুখ হলে গ্রামে যেগুলো ডাক্তার আছে এটা দিয়ে হচ্ছে যে চিকিৎসা করলে ঠিক মতো সারে না, আর সরকারি ডাক্তার দিয়ে চিকিৎসা করলে সারে, কিন্তু ডাকলে আসে না। গ্রামে তো অনেক ডাক্তার আছে, সাধারণ আছে, কিন্তু এখানে আসে কিন্তু ভালো চিকিৎসার জন্য, ভালো সেবা পাওয়ার জন্য আসে, কিন্তু এখানে সঠিকভাবে তেমন চিকিৎসা হয় না। গ্রাম্য চিকিৎসকরা জানান যুব উন্নয়ন থেকে 3 মাসের প্রশিক্ষণ নিয়ে চিকিৎসা দিয়ে থাকেন।
আর জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, রেজিস্টার্ড ডাক্তার ছাড়া পশু চিকিৎসা দেয়া হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। টুকটাক নিজে চিকিৎসা করি, আর বড় ধরনের যেগুলো সমস্যা হয় আমাদের উপজেলা প্রাণী সম্পদে যে মেহেদি স্যার আছে, ওনার স্যারের ডাইকে নিয়ে এসে সিরিয়াস সমস্যাগুলো ওগুলো আমরা চিকিৎসা করি। একটা অনুসারে কোনো রেজিস্টার্ড ভেটেরিনারিয়ান ছাড়া গবাদি পশু, হাঁস মুরগি বাস্তবিক চিকিৎসা করার কোনো সুযোগ নাই। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া সেখানে যদি অন্য কেউ যদি প্র্যাকটিস করে, তাহলে পরে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া যাবে। রেজিস্টার্ড ডাক্তার ছাড়া কেউ গবাদি পশু চিকিৎসা দিলে অনধিক 3 বছরের কারাদণ্ড অথবা 2 লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়ার বিধান রয়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, এক্স। ধন্যবাদ।